সুধী দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আয়ন টিভির বিশেষ অনুষ্ঠান ল উইথ ব্যারিস্টার মনোহর হোসেন এই প্রোগ্রামে, যে অনুষ্ঠানটি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। মনোহর ভাইকে প্রথমে স্বাগতম জানাচ্ছি। মনোহর ভাই, Welcome viewers, as usual we are with a great presenter, you all know him as Councillor Syed Firoz Ghani. If you have got any question, you are most welcome to ask me. Thank you. ধন্যবাদ মনোহর ভাই। দর্শক, আপনারা জানেন যে আমরা অনেক দিন ধরে এই অনুষ্ঠানটি করে আসছি, যেটিতে ব্যারিস্টার মনোহর হোসেন, যিনি কমিউনিটিতে অতি সুপরিচিত, তিনি আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন ইমিগ্রেশন এবং অভিবাসন আইন এবং অন্য যত কিছু আইনি ব্যাপার ইউকেতে আছে, এই ব্যাপারে উনি অনেক পারদর্শী এবং এই ব্যাপারে উনি দিক নির্দেশনা দেন। আমাদের যে স্টুডিও লাইনটি হলো 0203-515-5788। এই নম্বরে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। তো প্রথমে মনোহর ভাই, কোনো যেটি আমি যেভাবে শুরু করি সবসময়, যে কোনো আপডেট আছে কিনা? Thank you, Councillor Firoz Ghani bhai. Actually, Abra, first of all, just to make it clear that we speak in Bengali in this show because it's dedicated for the Bengali viewers, basically, because it's a Bangladeshi origin television. But if you want to ask any question in English, please feel free. এবং ওই যে স্ক্রিনে যে নাম্বার দেখবেন, আপনারা স্ক্রিনের নাম্বারে আপনারা কোয়েশ্চেন করবেন, কল করবেন স্টুডিও থেকে। কিছুক্ষণ হয়তো ওয়েট করতে হবে, তারপর আপনাদের কল ধরা হবে। যাই হোক, ফিরোজ ভাই যে কথা বলেছেন, আসলে যে ইয়েস, আমরা সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ইমিগ্রেশন সংক্রান্ত অথবা অন্যান্য ল সংক্রান্ত, স্পেশালি ইমিগ্রেশন, ন্যাশনালিটি, অ্যাসাইলাম, এইসব সম্পর্কে যদি কোনো আপডেট থাকে। আমরা গত সপ্তাহগুলোতে মোটামুটি আমরা হাইলাইট করছি গভর্নমেন্ট যে পলিসি, লোন পলিসি একটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। তারা লোনের মতো দেবে, তারপরে সেটা রিটার্ন হবে। তারপর গভর্নমেন্ট এখন ইদানিং বলছে যে যতগুলি হেল্প করা হবে সেগুলো যদি অ্যাসাইলাম গেইন করা হয়, সেকশন 95-এর আন্ডারেও যদি কোনো হেল্প করা হয়, তাহলে সেগুলি তারা ব্যাক করে আনার বিভিন্নভাবে চেষ্টা করবে। সেইভাবে তারা এগুলি পলিসিগুলিকে রিশেপ আপ করছে। আর একটা ইন্টারেস্টিং থিং এখানে যে তারা বলছে যে অ্যাসাইলাম স্পন্সরশিপ সিস্টেম, সেটা এই দেশে সম্পূর্ণ নতুন, অনেক দেশের জন্য নতুন, যদিও তারা ইউক্রেনদেরকে করেছিল, এবং কানাডা এটা ফলো করে, এবং ইউক্রেনের যে অ্যাসাইলাম সিকাররা এখানে এসেছিল আমাদের এখানে, তখন স্পন্সরের ব্যবস্থা করে ওরকম। তবে ওইটা একটু ডিফারেন্ট হবে, কারণ এখানে হচ্ছে ফর এক্সাম্পল একটা ব্রিটিশ কোম্পানি, একটা ইনস্টিটিউশন, একটা চ্যারিটি অথবা একটা এমপ্লয়ার, কোম্পানি, ইন্ডাস্ট্রি, তারা বললো যে কি আমি এই বছর 50টা মানুষকে আমি স্পন্সর করব পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, যারা ওই যে রিয়েল রিফিউজিস এবং রিফিউজি সেই এলিজিবিলিটিগুলি মিট করে তাদেরকে আনবে। বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন লোকজন, বিভিন্ন ধরনের যাদের লাইফে রিস্ক আছে, ফিয়ার অফ পারসিকিউশন আছে, থ্রেট আছে, তাদেরকে তারা আনতে পারে। এখন সেগুলি আনার জন্য এনে খরচ করা, তাদেরকে রাখা, চাকরি দেওয়া, সব কিছু কিন্তু দায়িত্ব থাকবে এই স্পন্সরগুলির। গভর্নমেন্টের কোনো হেডেক থাকবে না। এটা অবশ্যই দেখার বিষয়, কারণ I don't know how far it's going to be effective, because you have to assess the eligibility and suitability of every applicant, whether the applicant has got any relationship to the terrorism, any sort of extremism. They have to assess whether the applicant is eligible, in the sense that whether the claim is genuine, whether actually genuinely he or she was becoming refugee or is becoming refugee. এগুলি সব কিছু মিলিয়ে, এবং কেন আসবে, এক একটা কোম্পানি এক একটা পলিসি হতে পারে, এগুলি অ্যাসেস করা হোম অফিস, এগুলি কোনো পলিসিগত কিছু দেয় নেই। দিজ আর অল লাইক ড্রিমস অ্যাট দ্য মোমেন্ট। আই ডোন্ট নো ইউকের ব্যাপারে এটা কতটুকু এফেক্টিভ হবে। আর ধরেন এখানে সেটেলমেন্টের ব্যাপারে অনেকে জানতে চান যে সেটেলমেন্টের 10 years রুটটা আসতেছে কিনা, স্কিল ওয়ার্কার যারা আসছে। তো একটা গুড নিউজ হচ্ছে, মনে হচ্ছে ওইদিকেই হবে সিচুয়েশনটা। যারা অলরেডি স্কিমে চলে আসছে, ওয়ার্ক পারমিটে এবং বিভিন্ন স্কিমে চলে আসছে, তারা 5 years রুটেই থাকবে আগের মতোই। কিন্তু পরবর্তীতে এই নতুন ইন্ট্রোডিউস যখন হবে লটা, তারপর থেকে তারা সবাই ওই 10 years রুটে পড়বে। সবাই বলতে আবার ফ্যামিলি সেটেলমেন্টে যারা, তাদের জন্য ইটস নট ইফেক্টিভ, তাদের জন্য অ্যাজ ইউজুয়াল 5 years থাকতে। আরেকটা কথা এখানে বলে রাখা উচিত ফিরোজ ভাই, সেটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং,
যে 10 বছর বললেই যে 10 বছর হবে এমন কোনো কথা না। তারা বলছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি অনুযায়ী সোসাইটিতে কন্ট্রিবিউশন, তার ইনকাম, যারা ভলান্টিয়ার কাজ করে, যারা ভলান্টিয়ারি হ্যাঁ চ্যারিটি চ্যারিটি কাজ, ইউ রাইট। এবং আর যারা বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন করে তো আছেই, আর একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি যদি হাই হয়, আবার কাজের দিকেও যদি ভালো কাজ কাজের করে, দিকে মানে ইনকামটা, প্রফেশনাল, তখন তার এইটা কিন্তু ইভেন কি 5 ইয়ার্সে নেমে আসবে। জি 7.5 বছর হতে পারে, 5 ইয়ার্স হতে পারে, ডিপেন্ডিং অন হিজ পারফরমেন্স। কাজে এখানেই এটা এখনো কার্যকর হয়নি। আরেকটা ইয়ে হবে, তবে একটা কার্যকর হয়ে গেছে অলরেডি, যে অ্যাসাইলাম সিকার যারা ওই মার্চের ওই সময়ের পর থেকে অ্যাসাইলাম সিক করছে, জি। যারা রেজিস্ট্রেশন করছে, তাদের ব্যাপারে কিন্তু ওই 2.5 বছর দেওয়া আচ্ছা। এই সিস্টেম এসে গেছে। তো সেখানেও হয়তো তারা বিভিন্ন ক্যাটাগরিতে সুইচ করতে পারবে, পরবর্তীতে তারা হয়তো ইয়ে করতে পারবে, টাইমটা কমাতে পারবে, এরকম একটা সিস্টেম। যারা অ্যাসাইলাম পেয়ে যায় তারা কি তাদের ডিপেন্ডেন্ট আনতে পারে সরাসরি এখন? ভেরি গুড কোয়েশ্চেন ইনডিড। তারা পারে না এই অবস্থার মধ্যে আমরা আছি, কারণ রিফিউজি রিইউনিয়নের যেটা রুলটা, সেটা হচ্ছে প্রি ফ্লাইট যারা ডিপেন্ডেন্টস, তাদেরকে তো ফিটি ছাড়া, ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট করা ছাড়াই তাদেরকে নিয়ে আসা যেত অটোমেটিক্যালি, কিন্তু তারা ওইটাকে আপাতত সাসপেন্ড করে রেখেছে। এখন ডেভেলপমেন্টটা কি আমরা জানি না। এটা কিন্তু ভেরি আনফেয়ার যে তারা এইভাবে ফ্যামিলিগুলিকে রিফিউজি স্ট্যাটাস দেওয়ার পরও সেপারেট করে রাখছে, তাদের ফ্যামিলি আনতে দিচ্ছে না। ইট ইজ ভেরি ভেরি আনফর্চুনেট। এটা আমরা একটু দেখতে হবে যে কোথায় গিয়ে দাঁড়ায়। আর তারপরেও কিন্তু যারা আনতে চান তারা তাদের ফ্যামিলিকে স্টিল অ্যাপেন্ডিক্স FM এর আন্ডারে আনতে পারেন। 29,000 যে ইনকাম অথবা এক্সামশন যদি থাকে, কোনো ওয়াইফের থাকে, সেটা ফলো করে তারা আনতে পারেন। সেক্ষেত্রে নর্মাল অ্যাপেন্ডিক্স FM যেটা ব্রিটিশ সিটিজেনের ওয়াইফ বাচ্চাদের আনতে পারে, সেভাবে আনার জন্য সেই স্কোপটা কিন্তু তারা ইমিগ্রেশন রুলের মধ্যে রেখে দিয়েছে, ওইটা পারা যায়। তারপরেও কিন্তু কেউ যদি মনে করে যে তার ফ্যামিলি ইজ অ্যাট রিস্ক ইফ ইজ গোয়িং টু স্টে ফর লঙ্গার দেন নাও, তাহলে অবশ্যই একটা হিউম্যান রাইটসের গ্রাউন্ডে সিরিয়াস অ্যাপ্লিকেশন করা যেতে পারে ফ্যামিলি রিউনিয়নের জন্য। সেটা আই ডোন্ট নো হাউ ফার ইট উইল বি সাকসেসফুল বিকজ দ্য রুল ইজ সাসপেন্ডেড, বাট স্টিল লোকাল MP এবং রেসপেক্টিভ যারা আছে কাউন্সিলর ধরে হেল্প নেওয়া হবে, এগুলি নিয়ে কিন্তু একটা রিপ্রেজেন্টেশন দিয়ে হয়তো কনভিন্স করা যেতে পারে। এটা কেস টু কেস বেসিস ইন জেনারেল লা। ধন্যবাদ মনোহর ভাই, আমরা আবার আলোচনা করব এই ব্যাপারগুলো নিয়ে। তবে যেহেতু এখন দর্শকদের জন্য সুবিধার্থে আমরা এখন চলছে ইউনিভার্সিটি ভর্তির সময়, তো এই সময়টা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদের বাংলাদেশি ভাষাভাষী এবং অন্যান্য দেশেরও আসে, বাট আমি যেহেতু বাংলাদেশি প্রোগ্রাম, এটা বাঙালিরা, আমাদের বাংলাদেশি ভাষাভাষীরা অনেক উপকৃত হবে। তো বাংলাদেশি স্টুডেন্টরা যারা এখানে আসেন, এই সময় আপনার অভিজ্ঞতা থেকে সবচেয়ে বড় ভুলটা কি করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা? প্রথম একটা শুরুটা যদি আমি বলি যে ভিসা পাওয়ার ক্ষেত্রে, কাসের ব্যাপারে বা না মানে ওটা কি যারা ভিসা পাওয়ার পরের ভুল না আগের ভুল, যে ওয়াই দে ডোন্ট গেট দ্য ভিসা, জিনিসটা কি সেরকম? জি জি, মনে করেন কাজ পেলো কিন্তু ভিসা পাচ্ছে না, বা একটা কমন ইয়ে আছে যে রিগার্ডলেস অফ ওয়েদার নট দ্য স্টুডেন্ট হ্যাজ ডান এনি মিস্টেক, একটা কমন বর্তমানে সিনারিও চলছে ওভার দ্য লাস্ট ফিউ মান্থস, ওভার আই ক্যান সি দ্যাট অল অফ এ সাডেন দে আর রিভোকিং, নট রিভোকিং, দে আর জাস্ট ক্যান্সেলিং দ্য or withdrawing the case. জি, They're not revoking but withdrawing the case. এটা অলমোস্ট সেম থিং। জি, রিভোকিংটা একটু বলা হয় যে স্টুডেন্টের ফল্ট, এই জন্য রিভোক করলাম, বাট উইথড্র করছে কারণ স্পেশালি ফর বাংলাদেশি স্টুডেন্টের জন্য, স্কিল ওয়ার্কারদের জন্য দেখা যাচ্ছে UKVI অর্থাৎ ইউকে ভিসা ইমিগ্রেশন, যেটা হোম অফিসের এই যারা এই যে ইমিগ্রেশনটা দেখে তাদেরকে বলা হয়, তাদের মধ্যে একটা কনসার্ন আছে সিরিয়াসলি যে অনেকগুলো দেশ থেকে ইমিগ্রেশনের UK ভিসার ব্যাপারে ম্যানিপুলেশন হচ্ছে, আচ্ছা, সেই ক্ষেত্রে অ্যাবিউজ হচ্ছে, এবং বাংলাদেশও কিন্তু ওয়ান অফ দোজ কান্ট্রিজ তারা চিহ্নিত করেছে, যার কারণে দেখা যাচ্ছে এখানে
স্টুডেন্ট ভিসাটাকে অনেক অ্যাবিউজ করা হয়েছে। স্টুডেন্ট নাম দিয়ে অনেকে এসে এখানে অ্যাসাইলাম নিয়েছে, হারিয়ে গেছে। তার মানে আপনি বলছেন, আমরা যদি একটু দর্শকদের সুবিধার্থে, কাজ পাওয়ার পরে অনেকে মনে করে ইউনিভার্সিটি কাজ পেলে ভিসাটা অবধারিত ভিসাটা পাবেই, নট নেসেসারি। না অনেকে মনে করেন আর কি, বাট আপনি তো আপনার সুচিন্তিত মতামত দিবেনই। তাহলে এই ব্যাপারটা আপনি দর্শকদের জন্য কি বলবেন? না, কাজ দিল, কাজকে তারা ভিসা পাওয়ার পরে উইথড্র করতে পারে, আগেও উইথড্র করতে পারে। তবে নর্মালি তারা যদি কেউ অ্যাপ্লিকেশন করে ভিসার জন্য, ওই ডিসিশন হওয়ার আগে অনেক সময় তারা উইথড্র করে দেয়। কেন? এটা পলিসি চেঞ্জের ব্যাপারে হচ্ছে যে ইউকে গভর্নমেন্ট তাদেরকে প্রেশার দিচ্ছে, হোম অফিস প্রেশার দিচ্ছে যে অমুক ইউনিভার্সিটি বলছে তোমাদের পারফরমেন্স ঠিক হচ্ছে না, তোমাদের ডিউ ডিলিজেন্স করছো না, রিলিজ করতে, অথবা তোমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবো তোমরা যদি এভাবে ভিসা দিতে থাকো। তোমাদের কিছু স্টুডেন্ট আসছে ইরেগুলারিজ দেখছি, তারা রিপোর্ট করছে না, কাজেই রাদার দেন উইথড্রয়িং দেয়ার লাইসেন্স, রিভোকিং দেয়ার লাইসেন্স, এটা ডিজাস্টার হবে ইউনিভার্সিটির জন্য এবং ছাত্রদের জন্য, যেটা আগে এক সময় একটা ইউনিভার্সিটির ব্যাপারে হয়েছিল অনেক আগে। তো তারা এটা হচ্ছে রিপিটেশন চাচ্ছে না, তারা ইউনিভার্সিটিকে ওয়ার্নিং দেয়। তখন ইউনিভার্সিটি করে কি, আর যদি কমপ্লেন পায় ইউনিভার্সিটি যে অমুক জায়গায় অ্যাবিউজ হচ্ছে, হোম অফিস কিছু না বললেও ওই ইউনিভার্সিটিগুলো অনেক সময় তারা নিজেরাই নিজের রিপুটেশন ঠিক রাখার জন্য, অ্যাবিউজ বন্ধ করার জন্য এটা রিবুক মানে। তাহলে মনে হয় একটু দর্শকদের সুবিধার্থে এগেইন, মনে করেন ওনাদের আত্মীয় স্বজন কেউ বাংলাদেশ থেকে আসছেন, তাহলে ওরা কি দেখবে, কোন ইউনিভার্সিটিটা ভালো, কিভাবে কি করবে, মানে এই ব্যাপারটার জন্য তারা কি পদক্ষেপ নিতে পারে তাদের ইউনিভার্সিটির, মানে কাজটা যাতে উইথড্র না হয়, ভিসাটা যাতে তারা পায়। কাজ উইথড্র হওয়া না হওয়া এটা ডাজন্ট ডিপেন্ড অন দ্য ইউনিভার্সিটি, গুড ইউনিভার্সিটি ওর নট, রেটিং কি এটার উপর ডিপেন্ড করে না, এটা যে কোনো সময় হতে পারে। তবে হ্যাঁ, খুব যেগুলি খুব হাইলি র্যাঙ্কিং ইউনিভার্সিটি, সেখানে ইরেগুলারিটিসের এগুলি ভেরি স্লিম চান্স আমি দেখেছি। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে অন্য কিছু না ধরলাম, ধরেন আমি একটা পিক আপ করলাম ফর এক্সাম্পল কুইন মেরি, ভালো রাসেল, আমি দেখিনি কখনো যে কুইন মেরি কোনো স্টুডেন্টের এই ধরনের সিচুয়েশনে মানে উইথড্র হতে, ক্যাশ উইথড্র করতে অথবা ভিসা রিভিউ করতে। কিন্তু কিছু কিছু ভালো ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি আমি দেখেছি ছাত্ররা অনেকেই তো আসে আমাদের কাছে কমপ্লেন নিয়ে, প্যারেন্টরা আসে, অনেক ইমেলও পাই, দেখি যে আসলে এটা কোয়াইট কমন। এটা বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই এটা খুব কেয়ারফুলি করতে হয়, দেখতে হয়। এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে না যে এটা ভালো ইউনিভার্সিটি পেলে যে এটা হবে না। তো খুব ভেরি হাই র্যাঙ্কিং হলে তখন এটা চান্স কম, তো ভেরি হাই র্যাঙ্কিং তো সবাই তো পাবে না। মনে করি তাইলে আমরা একটু ভিন্ন আঙ্গিকে যাই। মনে করেন এটা তো আমরা ইউনিভার্সিটি রিভোকের কথা বললাম, ইউনিভার্সিটি উইথড্র করার কথা বললাম, বাট মনে করেন একজন স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্টুডেন্ট, তিনি আসবেন, তার কি কি জিনিসটা ভুল হলে বা অ্যাপ্লিকেশনে বা আবেদনে প্রবলেম হতে পারে আপনি মনে করেন? অনেক ধরনের প্রবলেম থাকে, তবে এখানের মধ্যে সবচেয়ে বড় যেটা প্রবলেম তার জেনুইননেস। আজকাল তো ইন্টারভিউ হচ্ছে, তারা টেলিফোনে ইন্টারভিউ নিচ্ছে, যে ইনকনসিস্টেন্ট যদি কোনো ধরনের ইয়ে করা হয়, কথা বলে, তাহলে কিন্তু এখানে ভিসা হবে না। স্টুডেন্ট মাস্ট নো হোয়াট কোর্স হি ইজ গোয়িং টু ডু, the module of the courses, and also whether he or she has done enough researches with other universities, not just for one university where he or she is coming for to study. I mean, he need to be comprehensive to meet the rule. So এখানে এটা খুব ট্রিকি সিচুয়েশন যখন তাকে প্রশ্নগুলি করা হয়, এক একটা অ্যাঙ্গেল থেকে এটা অনেক সময় অ্যাজাম্পশন করা যায় না কী করে। তবে সেটার সাথে হয়তো প্যারেন্টের, যদি কেউ বলে যে আমি ফান্ডিং করছি প্যারেন্ট, অথবা আমি এই পয়সাগুলি পেয়েছি, একটা স্টুডেন্ট সে কোত্থেকে এই পয়সাটা পেয়েছে, তার ফান্ডে আসছে কিংবা তার বাবার অ্যাকাউন্ট আসছে কোত্থেকে, তারা হয়তো ডকুমেন্টেশন চায় না সবাই, বাট দে নিড এ লেজিটিমেট অ্যান্সার। আচ্ছা, সোর্স অফ ফান্ড, সোর্স অফ ইনকাম, সর্ট অফ সব কিছু ক্লিয়ার থাকছে। ধন্যবাদ মনোহর ভাই। আমরা দর্শকরা, আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা যারা স্টুডেন্ট হিসেবে এখানে আসতে চায়, তাদের ব্যাপারে ব্যারিস্টার মনোহর, উনি কমিউনিটিতে অতি সুপরিচিত এবং গত 25 বছরের অধিক ধরে উনি কমিউনিটিতে সেবা দিয়ে আসছেন। আমাদের স্টুডিও লাইন 0203-515-5788, এই নাম্বারে আপনারা ফোন করবেন। মনোহর ভাই, এখন আরেকটি কথা, যারা ইন কান্ট্রিতে আছে
আছে স্টুডেন্ট হিসাবে, তারা মনে করেন গ্র্যাজুয়েশন শেষ করলো 3 বছর, এখন ওরা মাস্টার্সে ভর্তি হবে, তাদের কি জিনিসটা দেখতে হবে যে রাইট টাইমে ভর্তি হওয়ার জন্য কোন সময় ওদের ভিসা মনে করেন সেপ্টেম্বরে কোর্স শুরু হবে, অক্টোবরে 1 তারিখ 2 তারিখ ভিসা শেষ, আমি জানি না এরকম পরিস্থিতি হয় অনেক সমস্যা স্টুডেন্টরা I mean students are facing multiple kinds of types of problems জি and এটা is because of the nature of the visa and the visa regime চলছে বর্তমানে জি and because of the fact that a student cannot control the situation, জি home office cannot control either or even university cannot control, এখানে সব কিছু রুলের উপর চলে জি এবং টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ফর এক্সাম্পল কেউ বললো যে কি সে আরেকটা কোর্স করবে, জি আরেকটা কোর্স করবে কিন্তু আরেকটা কোর্স তো শুরু হইতে হবে বর্তমান যে ভিসাটা তার শেষ হবে তার এক মাসের মধ্যে। আচ্ছা এক মাসে একদিনে যদি বেশি হয়ে যায় তাহলে হি ইজ নট গোয়িং টু মিট দ্য রুল অ্যান্ড ভিসা উইল বি রিফিউজড। তো এটা নিয়ে যেমন কোর্ট অফ আপিলের একটা কেস আছে, আমরা ওইটা নিয়ে ফাইট করতে পারি, বাট দ্য প্রবলেম হচ্ছে যদি ক্যাশ না দেয় জি ভিসা আমরা অ্যাপ্লিকেশন করতে পারছি না, অ্যাপ্লিকেশন না করলে আমি চ্যালেঞ্জ করতে করবো, জি অ্যাপ্লিকেশন করতে পারছে না। এখানে এই সমস্যাগুলো আছে। তারপরে যেমন পোস্ট স্টাডি ওয়ার্কে যখন তারা মুভ করে সুইচ করে, এটা আরও একটা বড় প্রবলেম আমাদের স্টুডেন্টরা যে টাইমিং, কারণ তার কোর্সটা শেষ হতে হবে তার ভিসা টাইমের মধ্যে এবং যখন অ্যাপ্লিকেশন করবে বাই দ্য টাইম তাকে অবশ্যই হোম অফিস থেকে সে রেজাল্ট পেতে হবে। এবং প্রবলেম হচ্ছে তার 30 তারিখ তার ভিসা শেষ, এখন তারা রেজাল্ট দিতে পারছে না 30 তারিখের আগে পর্যন্ত। কি হবে? মনে হয় একটা সিনারিও যদি আমি ধরি, মনে করেন জুনে ওর কোর্স শেষ হলো, ট্রান্সক্রিপ্টে ওদের কনভোকেশনের জন্য তো বসে থাকতে হবে না, বাট ওদের গ্র্যাজুয়েশন হলো, গ্র্যাজুয়েশন হলে ওদের ভিসা মনে করেন ওই ছেলে মেয়ে যেই হোক তাদের ভিসাটা অক্টোবর পর্যন্ত আছে, এখন সে আরেকটা কোর্সে ভর্তি হবে অথবা পিএসডাব্লিউ বা গ্র্যাজুয়েট রুটে যাবে। আপনি এখানে একটু বুঝিয়ে দেন যদি দর্শকদের জন্য, মানে কোন জিনিসটা ওদের লক্ষ্য রাখতে হবে বিশেষ করে। টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ আই সেড টাইমটা কোনো রকম এক্সপায়ার হতে দেওয়া যাবে না। ওই ভিসার টাইমটা যেটা শেষ হবে, যে ভিসাটা, এটা খুব এটা যে কোনো মূল্যে এটা ধরে রাখতে হবে। রেজাল্ট বের না হলে তখন সেখানে ব্রিজিং একটা অ্যাপ্লিকেশন করার একটা ইম্পর্টেন্স আছে। ব্রিজিং অ্যাপ্লিকেশন করতে গিয়ে সেটাও আমার টাইমিং ব্যাপার আছে। সেটা যদি বাই চান্স রিফিউজ হয়ে যায় তখন যদি তাকে বেল ইম্পোজ করে দেয়, দেন বলবে যে বেল থাকলে পোস্ট স্টাডি ওয়ার্ক স্কিল ওয়ার্কার কোনোটাতে সুইচ করা যাবে না যদি রিফিউজ হয় অ্যাপ্লিকেশন উইদাউট রাইট টু আপিল। তো এটাকে বেইল, এটা আমরা অনেক সময় আমরা রিমুভ করি, যে বেইল টার্মটা তারা ইউজ করেছে এটাকে আমরা অনেক সময় আমরা সেটাকে উইথড্র করাই নিই। এটা কেস টু কেস বেসিস, সবার জন্য করে না, কারণ ওটা না হলে সে ওই সময় আর কোনো সুইচিং করতে পারছে না। আর একটা জিনিস হচ্ছে অনেকেই মনে করেন যে ভিসা পার হওয়ার পরে বোধহয় আমি 14 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করলেই হয়ে যাবে। হ্যাঁ, এইটা এক সময় ছিল, খুব জেনারেসলি দেখতো 14 দিনের মধ্যে করলে একটা কারণ আর বেশি বদার করতো না ওটা, তারা মোটামুটি অ্যাপ্লিকেশন সব রুল যদি মিট করে তাহলে ওই রুলের আন্ডারে তাকে ভিসা দিয়ে দিত। কিন্তু এখন তারা বলছে ইয়েস 14 দিনের মধ্যে তুমি তো অ্যাপ্লিকেশন করতে হবেই, ভিসা যদি পার হয়ে যায় বাই চান্স, বাট ইউ হ্যাভ টু গিভ এ রিজনেবল এক্সপ্লেনেশন। And what is a reasonable explanation? There is no definition. আমার কাজ পেতে দেরি হয়েছে, Could be an example, but it has to be reasonable. আচ্ছা মনে হয় কাজ পেতে দেরি হয়েছে, lawyer will explain that is reasonable. But why কাজ পেতে দেরি হয়েছে, কার ফল্ট, এটা আসতে হবে সেখানে, whether the student had any control on it, তারা হলে এটা রিজনেবল না হতে পারে, ইভেন ইফ কাজ পেতে দেরি হয়েছে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা কেস ওয়ার্কার মনে করতে পারে ইয়েস ইট ইজ এ গুড রিজনেবল গ্রাউন্ড। এবং কেস ওয়ার্কারের যে কেস ওয়ার্কিং টিম আছে তাদের অ্যাটিটিউডের উপর অনেক কিছু ডিপেন্ড করে, তারা দেখা যায় এখানে ডিসক্রিপশন এক্সারসাইজ করে কেস টু কেস বেসিস। তো এখানে বলা মুশকিল কোন কেসটা যে কী হবে। তাহলে মনে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ মনে ভাই। দর্শক আপনারা বুঝতে পারছেন, আমি যেহেতু এখন ইউনিভার্সিটির
এন্ট্রান্সের সময়, এই জন্য আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অভিবাসন বা ভিসা এইসব নিয়ে কথা বলছিলাম। ব্যারিস্টার মনোয়ার উনি এই ব্যাপারে ওনার অনেক ক্লায়েন্ট ওনার কাছে আছেন, এবং স্টুডেন্টরা পরবর্তীতে ওনার অফিস থেকে পোস্ট স্টাডি ওয়ার্ক পরে স্কিল ওয়ার্কে সুইচ করে, এবং অনেকেই এখানে অভিবাসন আইনে ওরা সিটিজেনশিপও নিয়েছে মনোয়ার ভাই। তাহলে আমি আপনার অভিজ্ঞতা থেকে গেইন এখন কি একটা কুইক প্রশ্ন, যেটা পোস্ট স্টাডি ওয়ার্কের নতুন নিয়মটা বা গ্র্যাজুয়েট রুট, এটা কি চালু হয়ে গেছে অলরেডি? ওরা নতুন রুটটা যেটা জি, 18 মাসেরটা চালু হবে আগে 1st of জানুয়ারি থেকে। জি 31st ডিসেম্বরে যদি কেউ অ্যাপ্লিকেশন করে দেয় জি তাহলে হি উইল গেট 2 years অ্যাজ এ পোস্ট স্টাডি ওয়ার্ক গ্রাজুয়েট পার্ট। এটা যদি 12টার পরে হয় রাত্রে 31 তারিখ, জি তাহলে হি উইল ফল আন্ডার দ্য নিউ রুল হুইচ ইজ আই মিন shortfall of 6 months, then 2 years, so that will be 18 months. তারপরে তো ভালো আমি মনে করি, কারণ একটা সময় তো কয়েক বছর ধরে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা তো কমপ্লিটলি তুলেই দিয়েছিল। জি। তো মনে হয় এই আমি এগেন আপনার জাস্ট অভিজ্ঞতা থেকে, এটা কেন, আপনি কি মনে করেন এটার যুক্তিগতটা কি, কেন এটা 2 বছর থেকে 18 মাস করে দিল? It's all about, I mean, reducing the না থাকা মানুষ migration to the Migration UK. control, আচ্ছা। কারণ বেশি সুযোগ দিলে বেশি মাইগ্রেশন থাকবে, বেশি সেটেল হওয়ার সুযোগ পাবে, বিভিন্ন এভিনিউ পাই করবে, অর্থাৎ এদেরকে দৌড়ের ওপর রাখা, এই একটা মেইন কথা। ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে দৌড়ের ওপর রাখা, যদি এটা আনফেয়ার, এটা দৌড়ের ওপর রাখা, প্রেশারের মধ্যে রাখা, যাতে করে তারা সহজে এখানে সেটেলমেন্টে যেতে পারে। এগুলি সব কিছুই হচ্ছে ধরেন ওই যে ফার রাইট যে ইয়েগুলো আছে, চিন্তাধারা যেগুলো আছে, অ্যান্টি ইমিগ্রেশন, এগুলিকে খুশি করা, যদিও দেশের ইন্টারেস্টের কথা বলা হয়, কিন্তু দেশের ইন্টারেস্টটা সবচেয়ে বেশি রক্ষা করছে ইমিগ্রেন্টরাই কাজ করছে। লো লেভেল কাজ থেকে হাই লেভেল কাজ তারাই তো করছে, তারা সব জায়গায় ফিল আপ করছে। আজকে কেয়ার ওয়ার্কার অভাব, এগুলি ফিল আপ করছে তো ইমিগ্রেন্টরা এসে। আমরা ঘরে ঘরে সব জায়গাতে দেখা যাচ্ছে তো নন হোয়াইট কেয়ার ওয়ার্কার্স অল ওভার। ধন্যবাদ মনোহর ভাই। দর্শক, আপনারা আমাদের স্টুডিওতে ফোন করতে পারেন আপনার যদি অভিবাসন আইনে কোনো প্রশ্ন থাকে, যে কোনো ইমিগ্রেশন বিষয়ে বা যে কোনো আইনি বিষয়ে। মনোহর ভাই, ব্যারিস্টার মনোহর, উনি আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমাদের স্টুডিও লাইন 0203-515-5788, এই নাম্বারে আপনারা ফোন করবেন, প্রশ্ন করতে পারেন এবং উনি উত্তর দিবেন। মনোহর ভাই, আমরা কথা বলছিলাম স্টুডেন্টের আরেকটা জিনিস, আমি স্টুডেন্ট বিষয়ে যেটি করতে চাই, কোন স্টুডেন্টরা এখন তাদের ডিপেন্ডেন্ট বউ বাচ্চাদেরকে আনতে পারে, বা বউ বাচ্চা, Very good question, Fiyaz bhai. বা হাজবেন্ড বা বাচ্চাদেরকে? আচ্ছা, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর কি। জেনারেল স্টুডেন্ট যদি কাউকে ডিপেন্ডেন্ট হিসেবে আনতে চান, তাহলে সে স্টুডেন্টকে অবশ্যই মাস্টার ডিগ্রি লেভেলে কোর্স হতে হবে, এবং সেটা রিসার্চ বেসড কোর্স হতে হবে। দ্যাট ক্যান বি এমএসসি বাই রিসার্চ, এমএ বাই রিসার্চ, দ্যাট কুড বি এমফিল, দ্যাট কুড বি পিএইচডি। এগুলি না হলে নর্মাল কেউ এমবিএ করবে, বিবিএ করবে, ল ডিগ্রি করবে, মাস্টার ডিগ্রি করবে, এলএলএম করবে, তারা আনতে পারবে না। সিম্পল হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে রিসার্চ বেসড, এটা করতে হবে না, রিসার্চ বেসড করতে হবে। এবং সেখানে এটা সবগুলো রিসার্চ বেসড কোর্সগুলো আবার ডিপেন্ডেন্টের জন্য একটা করে বুঝি যে পিএইচডি লেভেল বলছেন আপনি, পিএইচডি রিসার্চ কোর্স, তারপর এমফিল, তারপর মাস্টার্স বাই রিসার্চ। তবে সব মাস্টার বাই রিসার্চ কিন্তু এই এলিজিবিলিটি থাকে না, ডিপেন্ডেন্ট আনার এলিজিবিলিটি থাকে না। এটা যে একেবারে জেনারেলাইজড এটা না, কোনো কোনো কেস কিন্তু ওরা ইউনিভার্সিটি বলে দেয় যে বাই ডুইং দিস কোর্স দেয়ার উইল বি নো এলিজিবিলিটি টু ব্রিং ইউ ডিপেন্ডেন্ট, স্পন্সরিং ডিপেন্ডেন্ট, এটা নো অপশন, এটা বলে দেবে তারা অনেক সময় কোনো কোনো ইউনিভার্সিটি। তো সেই জন্য ইভেন ইফ ইট ইজ রিসার্চ বেসড কোর্স, যদি তার ডিপেন্ডেন্ট আনতে চায়, তাহলে ওই কোর্সে এনরোল হওয়ার আগে কিন্তু তাকে জেনে নিতে হবে, তার যদি ডিপেন্ডেন্ট আনার ইন্টেনশন থাকে যে আদৌ ওই কোর্সে এনরোলমেন্ট হওয়ার পর এত টাকা দিয়ে খরচ করার পরে তার কাজটা হচ্ছে কিনা, তার পারপাস
অবশ্যই পারপাস হচ্ছে তার একটা ডিগ্রি অর্জন করা, পাশাপাশি তার ফ্যামিলি আনার যে পারপাসটা সেটা যেন অর্জন হয়। ধন্যবাদ মনোহর ভাই। তাহলে এই প্রাসঙ্গিক একটি যদি প্রশ্ন করি, মনে করেন না আমাদের যে স্টুডেন্ট উনি এখানেই আছেন, তার স্পাউস এবং চিলড্রেন এখানেই আছেন, তাদের ভিসার এক্সটেনশন ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে এই ধরনের? হ্যাঁ, রেগুলার লাইফ ইজ নট ইজি অ্যাজ বিফোর। কারণ হচ্ছে স্টুডেন্ট যদি এক্সটেনশন করে ফর এক্সাম্পল, জি তাহলে তাকে এক্সটেনশন করলেও ওই কোর্স যদি রিসার্চ বেসড কোর্স না হয়, জি যদিও আগে থেকে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ওখানে ছিল, তারপরে কিন্তু এটা অ্যাপ্লিকেশন তখন রেস্ট্রিকশন হয়ে যায়। কারণ তো কোর্সটা যেটা অ্যাডমিশন নেবে সেই কোর্সটাতে উনি ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো সেই জন্য লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে যে কী করা যায়, কি হিউম্যান রাইটসের আন্ডারে কোনো অ্যাপ্লিকেশন করবে না কী করবে, এগুলো ইত্যাদিতে অনেক কিছু ব্যাপার আছে। জি সেক্ষেত্রে একই সেম অ্যাপ্লাইজ টু দ্য স্কিল ওয়ার্কার। যেমন কতগুলি কেয়ার ওয়ার্কার আছে জি যেগুলিতে ডিপেন্ডেন্ট রাখা যায় না। কাজে একজন কেউ যদি স্কিল্ড ওয়ার্কার হিসেবে যদি কেয়ার ওয়ার্কার যদি কেউ সুইচ করেও, যদি সেখানে সব জায়গায় কিন্তু জেনারেলি নাই, কারণ কেয়ার ওয়ার্কার মধ্যে সিনিয়র কেয়ার ওয়ার্কার আছে, অবশ্যই তারা তাদের ফ্যামিলি রাখতে পারে। জি তো ফ্যামিলি আগে থেকে থাকলেও, ইনকামটি থাকলেও, যদি এটা নর্মাল কেয়ার ওয়ার্কার হয়ে থাকে তাহলে সেখানে তাকে অ্যালাউ করবে না তার ফ্যামিলি রাখার জন্য। এটা রেগুলার আমরা এই কোয়েশনগুলি পাচ্ছি, কেস পাচ্ছি এবং সমস্যা পড়ছে লোকজন। এগুলি অল অ্যাবাউট কন্ট্রোলিং দ্য ইমিগ্রেশন, নাথিং এলস। এগুলি সব কিছুই ভিক্টিমাইজড হয়ে গেছে আমাদের যারা ইনোসেন্ট, যারা স্টুডেন্ট, ইয়াং জেনারেশন যারা আসছে এই দেশে ভালো উদ্দেশ্য নিয়ে আসছে, লফুলি থাকতে চায়, তাদের উপরে। ধন্যবাদ মনোহর ভাই। এবার আমি অন্য আরেকটি লাইনে যাওয়ার আগে তারপরে একটু এখন ওদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিষয়ে কোনো নতুন কোনো আইন করা হচ্ছে কিনা না? ডেফিনেটলি জি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তো ফ্যামিলি সেটেলমেন্টে তো আগে যেটাই হোক, আগের বছরের ফেব্রুয়ারি থেকে যারা সেটেলমেন্ট, ফেব্রুয়ারি তো না, সেটা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবে, আইএলআর অ্যাপ্লিকেশন করবে, স্কিল ওয়ার্কার যে কোনো বেসিসে তাদেরকে অবশ্যই B2 পাস করতে হবে। B2 আচ্ছা, B2 মানে But- IELTS 6.5 বা এই ধরনের? না 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 5.5, 5.5 বাট স্টিল লিসেনিং অ্যান্ড স্পিকিং। লিখে আচ্ছা। Good news is- সরি 5.5 গুড নিউজ ইজ নট 4 কম্পোনেন্টস, স্টিল লিসেনিং অ্যান্ড স্পিকিং। আচ্ছা। এটা ভালো। স্টুডেন্টদের ক্ষেত্রে তো আরেকটু উপরে নাকি? না, স্টুডেন্ট তো 4টা কম্পোনেন্ট লাগে। আচ্ছা আবার স্কিল ওয়ার্কার যেমন আগে ছিল B1, জি এখন স্কিল ওয়ার্কার জেনারেলি করে ফেলছে তারা B2। আচ্ছা স্টুডেন্টের যেটা লাগে সেটা লাগে। আচ্ছা তো সেখানে B2 করতে হলে আবার সেখানে অ্যাভারেজ হলে চলে। জি যেমন কেউ যদি 4.5ও পায়, আরেকটা 6 পায়, আরেকটা 5.5 পায়, যদি অ্যাভারেজও হয়ে যায় তাহলে হয় সেটা হচ্ছে 5.5 IELTS। আবারও এগুলি কিন্তু অন্যভাবে করা হয়, রেটিং করা হয়, স্কোরিং করা হয়, পিয়ারসোর আছে, অন্যান্য কোর্স আছে, জি যেমন ট্রিনিটি কলেজ লন্ডন আছে, এগুলি কিন্তু অন্যরকম। এগুলিও কিন্তু এখন কিন্তু সিফার লেভেলগুলো যেগুলো এগুলি অ্যাকসেপ্টেবল। আগে যে শুধুমাত্র IELTS এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছিলো মধ্যখানে, বাট এখন আরও কিছু আছে যেগুলি অ্যাকসেপ্টেবল। বাট মেক শিওর এভরিথিং ইজ রিকগনাইজড বাই দ্য UKVI। জি। আমার কাছে গতকালও একটা প্রবলেম আসছে, যেখানে দেখা যাচ্ছে সব কিছু ঠিক আছে কিন্তু স্টুডেন্টের স্কিল ওয়ার্কারের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ছিল UKVI অ্যাপ্রুভ ছিল না, একটা গ্রাউন্ডে তাকে রিফিউজ করে দিয়েছে ভিসা। জি কাজে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ধন্যবাদ মনোহর ভাই। এখন আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম। আমি বলেছিলাম আপনাকে, আপনি স্টুডেন্টের বিষয় নিয়ে অনেক কিছু বলেছেন। মনে করেন একজন স্টুডেন্ট এখানে আছে স্টুডেন্ট ভিসাতে, কিন্তু সে বেশি কাজ করলো। আচ্ছা, আমি একটা কল নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যালো দর্শক। জি চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, আবার করবেন। আমাদের নাম্বার 0203515578। মনে ভাই, মনে করেন একজন স্টুডেন্ট, উনি স্টুডেন্ট ভিসাতে আছেন এবং বেশি কাজ যদি করে কোনো স্টুডেন্ট, ফিউচারে তার কি প্রবলেম হতে পারে, কি ইম্প্যাক্ট হয়? আমি কোন প্রসঙ্গে দেখুন, বুঝাতে- বেশি কাজ করলে একটা হচ্ছে তার 20 আওয়ার্স টার্ম টাইম এবং ফুল টাইম যখন হলিডে টাইম থাকে না, তখন এটা ইউনিভার্সিটিও তাদেরকে বলে দেয়। জি সে যদি তার রেকর্ডপত্রে যদি ওভার হয়ে থাকে, জি তাহলে অবশ্যই ভিসার সময় তারা ধরে ফেলে, ভিসা এক্সটেনশনের সময় যে কোনো ক্যাটাগরি। তারা বলে ইউ আর ইন ব্রিচ অফ ইমিগ্রেশন জি। রুল অর কন্ডিশন,
তাহলে ওই গ্রাউন্ডে তারা ফার্দার ভিসা রিফিউজ করতে পারে, নাম্বার 1। জি নাম্বার 2 হচ্ছে তাকে তারা ব্রিচের কারণে ভিসা দূরে থাকুক, তাকে রিমুভাল ডাইরেকশন দিতে পারে চলে যাওয়ার জন্য উইদাউট রাইট অফ আপিল। ওটাও করে, বাট আমি আর তার যদি এক্সিস্টিং ভিসা থাকে, এই সময় যদি সে ধরা পড়ে জি কোনো কাজ থেকে, তখন তাকে তার ভিসাটাই রিভোক করে দিতে পারে, করে তাকে রিমুভাল ডাইরেকশন দিতে পারে যে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে, জি। হয়তো অনেক সময় আপিলের রাইটও দেওয়া হবে না। আমি আসলে ওই 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 জিনিসটা নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, সেটি হলো ভবিষ্যতে সে গ্র্যাজুয়েট রুটে যাবে, স্কিল ওয়ার্কারে যাবে, অথবা ILR করবে, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করবে, এগুলোতে কোনো প্রভাব পড়বে কিনা তার এই এক্সট্রা বেশি বেশি কাজ করার জন্য? এটা যদি আপনি একটু অফকোর্স আমি অনেক ক্লায়েন্ট দেখেছি যারা মোর দ্যান 20 আওয়ার্স কাজ করেছে টার্ম টাইমে, জি এবং সিরিয়াস হিসেবে ধরা হয়। আপনার কাছে আসে তো এরকম? হ্যাঁ, ওগুলো অবশ্যই এগুলি দেখাচ্ছে। ওরা বলছে তুমি অমুক অমুক সময় এখানে কাজ বেশি করেছো, জি সো ইউ আর ব্রিচ, সো ইট গোজ এগেনস্ট এ গুড ক্যারেক্টার। তো গুড ক্যারেক্টার মিট না করলে তার ILR হবে না। জি সেখানে তখন তারা ILRটা রিফিউজ করতে পারে। জি কি তারা করতে হয় যদি তারা এভিডেন্স পায়। আর কেউ যদি ধরা না পড়ে, অনেক সময় তারা হয়তো এভিডেন্সটা ভালো করে চেক করে নেয়, ওভারলুক করছে, জি কোনোটা ডিসক্রিপশন এক্সেস করছে, সেটা অন্য জিনিস। বাট ইন জেনারেল আমি তো যেটা রুল চলতেছে বর্তমানে, যেটা প্র্যাকটিস চলতেছে, সেটা হচ্ছে ওভার ওয়ার্কিং, জি অর্থাৎ ওয়ার্কিং বিয়ন্ড দ্য লিমিট, যেটা করা যাবে না। কন্ডিশনকে সিরিয়াসলি তারা দেখে, সিরিয়াস অ্যান্ড দ্যাট triggers removable directions under সেকশন 10, যেটা হচ্ছে 99 অ্যাক্টের, যেটা হচ্ছে রিমুভাল ডাইরেকশন করা হয় ফর ব্রিচ অফ ইমিগ্রেশন রুল আর ইমিগ্রেশন কন্ডিশনস। তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা স্টুডেন্ট, আমাদের বাংলাদেশি ভাইরা, ছেলেমেয়েরা যারা দেশ থেকে আসবে, তাদের যেটুকু কাজ করার নিয়ম আছে ওইটুকুই যাতে করে। অবশ্যই জি তাদের কাছে আমাদের মেসেজ হচ্ছে আপনারা রুলটা ব্রেক করবেন না। রুলটা ব্রেক করলে আপনারা নিজেকেই রিস্কে ফেলছেন, এবং আপনি যদি ইমিগ্রেশন হিস্ট্রি ক্লিন রাখতে চান, তাহলে অবশ্যই, আর নিজেকে বিপদ মুক্ত রাখতে চান ইমিগ্রেশনের ক্ষেত্রে, অবশ্যই আপনি কোনো রুল ব্রেক করবেন না। রুলটা জেনে নেবেন সবসময়। আমরা তো অনেক প্রোগ্রাম করছি, আমি শুধু না, আরও অনেক লয়ারও প্রোগ্রাম করছেন লতে। একসময় আমরা শুরু করেছিলাম প্রথম, জি যেখানে, কিন্তু এখন অনেকেই লর প্রোগ্রাম করছেন, এটা ভালো। কাজে আপনারা ফ্রি অ্যাডভাইস পাচ্ছেন, শুনছেন, আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, অনেক লয়াররা বলছেন, অ্যাডভাইজাররা বলছেন, এগুলো আপনারা একটু শোনার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ মনো ভাই, ধন্যবাদ। আমরা স্টুডেন্টের বিষয়ে যত প্রশ্ন আছে অনেক কিছুই আমরা করেছি। এবার যদি আমরা একটু আপনার স্কিল ওয়ার্কার রুটে যাই, একজন স্টুডেন্ট, সে PSWতে আছে, এখন সে একটা জব অফার পেলো বা পাচ্ছে, তাকে কি জিনিসটা লক্ষ্য রাখতে হবে, এবং এই যে ট্রানজিশনটা স্মুথ কীভাবে করতে পারে? মানে স্কিল ওয়ার্কারে সুইচ করা যায়, স্টুডেন্ট ভিসা থেকে করা যায়, তারপরে গ্র্যাজুয়েট করা যায়। জি তবে স্টুডেন্ট ভিসা থেকে করতে হলে একটা রিকোয়ারমেন্ট আছে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তার কোর্স কমপ্লিশন হতে হবে। কোর্স কমপ্লিশন না হলে তাকে কিন্তু সুইচ করতে দেওয়া হবে না। এটা হচ্ছে বড় রিস্ক। তাই এমনকি তার ডিপেন্ডেন্টও সুইচ করতে পারবে না যদি তার মেন অ্যাপ্লিকেন্ট কোর্স কমপ্লিশন না করে। আগে কিন্তু স্বাধীনতাটা ওই যে খুব বেশি ছিল কোভিডের পরপর, জি স্টুডেন্ট এসেই কোর্স শেষ করুক না করুক, প্রথমে ধাক্কাতেই ওই স্কিল ওয়ার্কার হয়ে যেতে পারতো। জি এটা এখন আবার রেস্ট্রিকশন করে দিচ্ছে তারা। আরটা হচ্ছে শুধু কজ, অর্থাৎ সার্টিফিকেট অফ স্পন্সরশিপ ইস্যু করলে হয় না, জি সেই সার্টিফিকেট অফ স্পন্সরশিপটাও কিন্তু কারেক্ট হতে হবে ইনফরমেশন, এবং সেটা স্যালারি যে থ্রেশহোল্ড আছে এটা অবশ্যই মিট করতে হবে, এবং সেখানে ক্যালকুলেশনটা খুব সাবধানে করতে হবে যে সব কিছু যেন ঠিক থাকে। আর অনেক সময় অনেকে ভুল করেন যে পুরনো গাইডেন্স অনুযায়ী, হয়তো পুরনো যে একটা অনুযায়ী হয়তো তখনকার বেতন কম ছিল সেটা দিয়ে দেন, জি মেক শিওর করতে হবে সেটা আপ টু ডেট গাইডেন্স অনুযায়ী করা হচ্ছে সব কিছু। এগুলো হচ্ছে বড় জিনিস যেগুলি স্টুডেন্টকে খেয়াল রাখতে হবে। এর বাইরেও কিন্তু আরেকটা জিনিস আছে,
অনেকে ওয়ার্ক পারমিট নিচ্ছেন, ধরেন পরিচিত লোকজন একই কমিউনিটির মধ্যে, তারা হয়তো কেউ কেয়ার ভিসা, কেউ বিভিন্ন ধরনের অফিস আদালতের ভিসা, বিভিন্নভাবে তারা হয়তো করছেন, নিয়ে তারা স্পন্সরশিপ দিচ্ছেন। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, কস্ট অর্থাৎ সার্টিফিকেট স্পন্সরশিপ পেলেই কি তার ভিসা হয়ে যাবে এমন কোনো গ্যারেন্টি না। জি। স্টিল হি অর শি উইল হ্যাভ টু স্যাটিসফাই দ্য রিকোয়ারমেন্ট অফ জেনুইননেস। এটা হচ্ছে জেনুইননেস অফ দ্য ভ্যাকেন্সি, খুব ইম্পর্টেন্ট, যে এই ভ্যাকেন্সিটা কি তার জন্য ক্রিয়েট করা হয়েছে ইন্টেনশনালি শুধুমাত্র। জি এখানে আবার বেশ কিছু প্যাচ পোচ আছে, যেমন যখন লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করা হয়, স্পন্সর লাইসেন্স, জি তখন কিন্তু স্পন্সর লাইসেন্সের ক্ষেত্রে তাকে দেওয়ার আগে কিন্তু জিজ্ঞেস করা হয় জি যে ডু ইউ হ্যাভ এনিবডি ইন মাইন্ড টু টু এমপ্লয় টু স্পন্সর। তখন কিন্তু একটা সুযোগ রাখে, তখন কিন্তু এগুলি বলে কয়ে কিন্তু এটা করা যায় যে হ্যাঁ আমি আমার এক্সিস্টিং স্টাফ আছে, কিংবা আমরা অমুককে চিনি, সুইটেবল মনে করি, তাকে আমরা স্পন্সর করার জন্য চাই, কিন্তু আমাদের তো লাইসেন্স নেই, আমরা লাইসেন্স অ্যাপ্লিকেশন করছি। এভাবে যাদেরকে লাইসেন্স দেওয়া হবে তাদের কিন্তু ওই পর্যায়ে জেনুইনেসের ইস্যুতে ধরাটা কঠিন হবে। জি মনোহর ভাই ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন। আমি একটা আসলে প্রশ্ন কিছুদিন আগে পেয়েছিলাম, আমাকে অনেকে জিজ্ঞেস করে, এবং এটি হলো যে ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে বা স্পাউস ভিসা যে ব্যাপারটি আছে, এখানে একজন ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছিল যে আমি একজনকে ভালোবাসি, ওনাকে আনতে পারবো কি না, উনি বাংলাদেশ থেকে ওনাকে আনবেন। কি বিষয় আছে উনি? উনি এখানকার ন্যাশনাল, তো উনি একজন হ্যাঁ, ওয়াই নট, এখন কি বিয়ে করতে আনবেন? বিয়ে করে, হ্যাঁ উনি বলেছেন যে উনি ভালোবাসেন। ভালোবাসেন, উনি কীভাবে আনবেন? প্রশ্নটা হচ্ছে হ্যাঁ একজন ফ্রেন্ড হিসেবে একজন আরেকজনকে স্পন্সর করে আনতে পারে যদি সব ক্রাইটেরিয়া মিট করে, সেটা এক জিনিস। জি এখন উনি যদি সেটেলমেন্টে আনেন জি তাহলে আরেক জিনিস। সেটেলমেন্টে আনতে হলে, আসলে মনে হয় সেটেলমেন্টই, মানে সেটেলমেন্টে আনতে হলে তো এখনো বিয়ে করেন নাই, কিন্তু তো বিয়ে করবেন, মনে হয়। বিয়ে করলে ফিয়ান্সি হিসেবে আনতে পারেন। ফিয়ান্সি হিসেবে আনতে হলে অ্যাপেন্ডিক্স FM এর যত ইনকাম, ইংলিশ রিকোয়ারমেন্ট, সেগুলো সব মিট করতে হবে। আচ্ছা, ওনার আগের বউ ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স সার্টিফিকেট লাগবে। ওগুলি তো অবশ্যই লাগবেই। আচ্ছা আচ্ছা। এখন যে কেউকে তো বিয়ে করার জন্য আনতে পারবে না, এই দেশে তো পলিগামাস ম্যারেজ তো করে অ্যাকসেপ্ট করে না। আর তারা হোমোস জানবে কে বিবাহিত কে বিবাহিত না, অবশ্যই তারা জিজ্ঞেস করে তোমার প্রথম ওয়াইফ কোথায় গেল। তাহলে এগুলি কেস সেন্সিটিভ, এক একটা কেস এক এক রকম। তাদের আপনাদের কাছে পরামর্শ নেওয়া উচিত এই ধরনের। অবশ্যই এই ধরনের সিচুয়েশনগুলি, ধরনের ফিয়ান্সি ভিসা টু বি অনেস্ট ইজ ডিফিকাল্ট জব। কারণ তারা চিন্তা করে যে তাহলে বিয়ে শাদী করে উনি বা বিয়ে শাদী করে দেশে গিয়ে তাহলে উনি স্পন্সর করে আনে না কেন, আবার ওনাকে আনতে হচ্ছে কেন? এগুলো ফিয়ান্সি ভিসা আর স্পাউস ভিসা যেই একই রকম থ্রেশহোল্ড মিট করতে হয় পয়সা, কারণ 6 মাসের মধ্যে তার বিয়ের সাথে সবসময় 6 মাসের মধ্যে তাকে তো অ্যাপ্লিকেশন করতে হবে। তাকে 6 মাসের বেশি ভিসা দেবে না তো। তাকে তো এই 6 মাসের মধ্যে সব কমপ্লিট করে তখন তাকে করতে হবে, মেইন অ্যাপ্লিকেশন করতে হবে সেটেলমেন্টের জন্য। থ্যাংক ইউ মনোহর ভাই, আমাদের হাতে বেশি সময় নাই, তারপরে আমি দুটি প্রশ্ন করি যেটি সমসাময়িক। সেটি হলো যে বর্তমানে অ্যাজাইলেমের পরিস্থিতি কি, বিশেষ করে বাংলাদেশি অ্যাজাইলেম যারা সিকার তাদের জন্য যদি আপনি কোনো আপনার অভিজ্ঞতা। দেখুন, অ্যাসাইলাম আমি বলবো যে অ্যাসাইলাম কেসগুলো খুব জটিল, এক একটা কেস এক এক রকম। কেউ হয়তো সহজে পেয়ে যান, কিন্তু আবার অনেকেই কিন্তু খুব টাফ, অনেকে জীবনেও পান না, ঘুরতেই থাকেন, খালি একটা পর একটা অ্যাপ্লিকেশন ফার্দার সাবমিশন করতে থাকেন। আবার অনেকে আছে ইন্টারভিউ হওয়ার পরও হয়ে যায়। এবার আমার কিছুদিন আগে একটা ক্লায়েন্ট, ওনাকে ফার্স্ট স্ক্রিনিং ইন্টারভিউ হলো, তার প্রথম মেইন ইন্টারভিউ হলো, তারপর আরেকটা ইন্টারভিউর জন্য তাকে ডাকা হলো। তো আরেকটা ইন্টারভিউ ডাকার আগেই তার ব্যাপারে আবার তারা রিভিউ করলো, আমাদের ফার্দার ডকুমেন্টেশন সব কিছু পাওয়ার পর দেখা গেল তাকে অ্যাসাইলাম দিয়ে দিয়েছে। তো সেকেন্ড ইন্টারভিউ ডাকার পরও সেকেন্ড ইন্টারভিউ কয়েকদিন আগে তাকে ভিসা দিয়ে দিয়েছে, সেকেন্ড ইন্টারভিউর জন্য আর ওয়েট করে নেই। অর্থাৎ সেকেন্ড সাবস্টেন্টিভ ইন্টারভিউ ওই সময় এটা যেহেতু কেস ইজ ভেরি স্ট্রং, ওরা বুঝছে যে কেস সিনারিও ইজ ভেরি গুড, এটা বিশ্বাস করার মতো কেস, ওটা দিয়ে দিয়েছে।
এইগুলি একটা একটা এক এক রকম। কাজেই আপনার প্রশ্নটা কি ছিল জানেন? আমার প্রশ্নটা ছিল যে বাংলাদেশি যারা বাংলাদেশের ক্ষেত্রে যারা অ্যাজাইলেম করতে চায় বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের জন্য, যারা অনেক তো আমি যেটা বলছিলাম যে বাংলাদেশিদেরকে আরো কেয়ারফুল হতে হবে যে তার কেসের প্রিপারেশনটা। জি আমি কি বলবো, এখানে অনেক দুঃখজনক ঘটনা ঘটে অ্যাসাইলাম সিকারদের। আমি যেগুলি শুনি যে 5,000, 10,000, 20,000 পাউন্ড পর্যন্ত নিয়ে ফেলা হচ্ছে অ্যাসাইলাম সিক করার জন্য, হেল্প করার জন্য। জি একেবারে ওয়ার্ক পারমিটের মতো, স্কিল ওয়ার্কারের ভিসা বিক্রি করার মতোই অবস্থা। জি এবং দেখা গেল তার হয়তো কোনো গ্রাউন্ডে নেই, কাগজপত্র নাই, কিছু নাই, সে কী বলবে ইন্টারভিউতে এটাও ঠিক নাই, হয়তো ইন্টারভিউ হয়ে গেছে, পরে দেখা গেলো কিছুই তাকে, তার কোনো ব্রিফিং নাই, কোনো অ্যাডভাইস নাই, প্রপার কিছু নাই, কিন্তু সে পয়সা দিয়েছে, পয়সা খরচ করেছে। জি এবং দেখা যাচ্ছে কোনো হয়তো অ্যাডভাইজার, লয়ার কারোর কাছে হয়তো গিয়ে কিন্তু দেখা গেছে এটা হয়েছে, কিন্তু প্রপার দায়িত্বটা সেখানে পালন করা হয়নি। জি এগুলো আমাদের কাছে খারাপ লাগে যে আমাদের যারা লয়ার নামধারী তারা অথবা লয়ার তারা যদি ফিস নিচ্ছেন, পয়সা নিচ্ছেন, সেটা তার মানে প্রপার কাজ করছেন না। আমার হাতে 2 মিনিট আছে, বাট আমি তার মানে আপনি বলছেন যারাই কোনো আমার বাংলাদেশিদের ক্ষেত্রে আমি অনেকে দেখছি জি যে তারা অনেক ক্ষেত্রেই তাদের প্রিপারেশন আমি দেখি, অনেকগুলো জায়গা থেকে তো আমি ফাইল পাই। জি যেহেতু আমি একজন প্র্যাকটিসিং কাউন্সিল, আমি অন্যান্য ল ফার্মও আমাকে ইনস্ট্রাকশন দেয়, কিংবা বিভিন্ন ডাইরেক্ট মানুষও আমাকে ইনস্ট্রাকশন দেয়। তো আই ক্যান সি জি যে কীরকম সমস্যার মধ্যে আমরা পড়তে হয়। অনেক সময় কোর্টে গেলে দেখা যায় তার কোনো বেস বলতে কিছু নাই কেসের। তারা দেখে শুনে করা উচিত, এবং এগুলি যদি না করা হয় জি। তাহলে ক্লায়েন্টের প্রতি অবিচার করা হয়। আমি মনে করি ক্লায়েন্ট কেয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং ফিটা খুব রিজনেবল হতে হবে। এটা যা ইচ্ছা তা করলে হবে না, কেউ গ্যারান্টি দিতে পারে না। কোনো লয়ার যদি কাউকে গ্যারান্টি দেয় যে আমার এর কাজটা হয়ে যাবে, করে দেবে, তাহলে উনি এথিক্যালি এটা রং করছেন, জি এবং দেখা যাবে যে উনি আসলেই তার উপকার করছে না, তাকে সঠিকভাবে অ্যাডভাইস করছে না। ধন্যবাদ মনোজ ভাই। আচ্ছা, একটা কুইক প্রশ্ন আমার বোধহয় শেষ করতে হবে, 1 মিনিট আছে। মনে করেন কেউ একজন আইএলআর জন্য অ্যাপ্লিকেশন করবে, অনেক বছর এখানে ছিল, এখন আইএলআর অ্যাপ্লিকেশন করবে। আইএলআর অ্যাপ্লিকেশনের তার যদি কোনো ড্রাইভিং অফেন্স থাকে, এটি কি কোনো প্রবলেম হবে? একজন আমাকে প্রশ্ন করেছে। এটা ডিপেন্ড করে, কোনো কোনো ক্ষেত্রে যদি তার ক্রিমিনাল রেকর্ডে চলে যায়, জি যদি এটা ক্রিমিনাল রেকর্ডে না থাকে, এটা আউট অফ কোর্ট যদি সলিউশন হয়, যেমন এটা কনভিকশনটা এরা পুলিশ করেছে, এটা আউট অফ কোর্ট রিজলভ হয়ে গেছে, জি সেক্ষেত্রে হতে পারে। বাট এটা যদি উইদিন দ্য কোর্ট হয় এবং সেটা যদি ক্রিমিনাল রেকর্ডে চলে যায়, তাহলে তাকে তো মিনিমাম একটা টাইম অপেক্ষা করতে হয়, 3 ইয়ার্স ইন অ্যাভারেজ সেটা অপেক্ষা করতে হয়। সেভাবে জিনিসটা হোম অফিসের গাইডেন্সে বলছে, ইফ ইট ইজ ইন দ্য ক্রিমিনাল রেকর্ড। কাজেই এগুলি এই ধরনের হলে আমরা তখন ক্রিমিনাল রেকর্ডটা, এনহ্যান্সড রেকর্ডটা আমরা ডিবিএস চেকের জন্য চেষ্টা করি, তা না হলে অন্তত বেসিকটা হলে দিয়েও আমরা চেষ্টা করি। এইভাবে কেসগুলিকে আমরা ওভারকাম করার চেষ্টা করি। যাই হোক, আমার কাজ শুধুমাত্র এগুলি না, আমাদের টিম আছে, অ্যাপ্লিকেশন করা হয়, আমরা ডিল করি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, রিপ্রেজেন্টেশন, ডিটেনশন, রিমোট অ্যাকশন, এক্সট্রাডিশন, সবাই ডিল করি। আমরা কোর্ট কেস একদম হাইয়েস্ট লেভেল পর্যন্ত, যেখানে যাওয়ার জুডিশিয়াল রিভিউ, চ্যালেঞ্জিং ডিসিশন, কেউ যদি ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে দেওয়া হয়, স্পন্সর লাইসেন্স ক্যান্সেল করা হয়, স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন রিফিউজ হয়, উই চ্যালেঞ্জ এভরিথিং। তো কাজেই আমরা শুধুমাত্র অ্যাডভাইস করি না, আমরা কোর্টে ফাইটও করি, মানে ফুল প্রেজেন্ট সব কিছু আমি করি। সেই জন্য আমি একটা কথা বলছি যে যেখানে আমরা যেটুকু করা দরকার ক্লায়েন্টের জন্য সেটুকুই করবো, এর অতিরিক্ত না, কমও না, বেশিও না। আমি আশা রাখি এটা সব লয়ারও সেভাবে ফলো করেন। ধন্যবাদ মনোজ ভাই। শুধু দর্শক, আপনারা দেখছিলেন ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন। এই প্রোগ্রামটি আয়ন টিভি থেকে প্রতি শুক্রবার 8টার সময় সম্প্রচারিত হয়, এবং পরে এটি ইউটিউব এবং ফেসবুকে লাইভ দেখানো হয়। আপনারা আপনাদের পরিচিত কেউ যদি চায় বা দেখতে চায়, জানতে চায়, তাদেরকে আপনারা ফরওয়ার্ড করে দিবেন। এটিতে অনেক উপকার হবে যারা দিক নির্দেশনা চায়। এবং আর যদি কোনো প্রশ্ন থাকে, এই নম্বরে ফোন করলে ব্যারিস্টার মনোয়ার হোসেনের ডিটেলসও ওনারা পেয়ে যাবেন। শুধু দর্শকমণ্ডলী, আজকে এখানেই রাখছি। ভবিষ্যতে আমাদের সামনের শুক্রবার আবার আমাদের প্রোগ্রাম দেখবেন। ধন্যবাদ।